আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে যে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে স্পষ্টভাবে জানানো হয়েছে দ্রুত এই নির্দেশ কার্যকর করতে হবে। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে ৬ আগস্ট তৃতীয় দিনের সাক্ষ্য ও জেরা শেষ হয়। ওই দিন প্রত্যক্ষদর্শী হিসেবে রিনা মুর্মু ও AKM মইনুল হক জবানবন্দি দেন। প্রথম সাক্ষী হিসেবে ৩ আগস্ট সাক্ষ্য দেন আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মন। ৪ আগস্ট সাক্ষী দেন পঙ্গু হওয়া শিক্ষার্থী আব্দুল্লাল ইমরান ও চোখ হারানো দিনমজুর পারভিন। আজ ষষ্ঠ সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলায় ফের সাক্ষ্য গ্রহণ চলছে। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী GM মাহমুদ। আসামিদের আদালতে হাজির করা হয়েছে কিনা এবং মামলার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? সিনথিয়া, জুলাই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজ চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বেলা 11:30টায় এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ সামাদ মিয়া নামে একজন জুলাই যোদ্ধা তিনি সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন সেই আন্দোলনে, এবং সেই সময়কার তিনি কিভাবে গুলিবিদ্ধ হলেন এবং তার উপর যে নৃশংসতা হয়েছে সেই বর্ণনাই তিনি আদালতের কাছে উপস্থাপন করছেন। তার এই বর্ণনার পর তাকে আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন তিনি জেরা করবেন। তো তার জেরার পরে অন্য সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আজ 4 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে, আমরা এমনটি জেনেছি। একই সাথে জানিয়ে রাখি, আজ কিন্তু চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ এবং ষষ্ঠ সাক্ষ্য গ্রহণ শুরু হলো। এর আগে 5 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে, যেখানে 2 জন প্রত্যক্ষদর্শী এবং 3 জন ভুক্তভোগী সাক্ষী দিয়েছেন এবং তারাও কিন্তু আদালতে তাদের উপর যে নৃশংসতা হয়েছে সেই বর্ণনা কিন্তু তুলে ধরেছেন। আমরা এমনটি দেখেছি এবং এজলাসে আমরা উপস্থিত ছিলাম। সেখানে কিন্তু তারা বর্ণনা করেছেন কিভাবে এই জুলাই আন্দোলনে তাদের উপর দমন, পীড়ন এবং নির্যাতন চালানো হয়েছে। তো আজ যেহেতু ষষ্ঠ সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আজ সাক্ষ্য গ্রহণ শুরু হলো, এরপর আরও 3 জন সাক্ষ্য দিবেন। এরপর আসলে বোঝা যাবে যে আদালতের বিচারিক কার্যক্রম কোন দিকে যায়, অর্থাৎ এই সাক্ষ্য গ্রহণ চলমান থাকবে কিনা বা কবে আরও সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে, কারণ অনেক সাক্ষী আরও বাকি রয়েছে এমনটা কিন্তু আদালত থেকে জানানো হয়েছে। একই সাথে জানিয়ে রাখি, আজ কিন্তু আরও 4টি মামলার 15 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এই মামলার রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাল মামুনকেও কিন্তু হাজির করা হয়েছে এবং তিনিও এজলাসে উপস্থিত রয়েছেন। তার সামনেই আসলে সাক্ষ্য গ্রহণ হচ্ছে। তো আপাতত এই ছিল আমার কাছে সিনথিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। সংস্কৃতি উপদেষ্টা মোহাম্মদ সরওয়ার ফারুকীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। রাতে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের কথা জানান তিনি। রাত 12:30টায় উপদেষ্টাকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়ার কথাও জানান তিনি। প্রাথমিকভাবে কিছু পরীক্ষা নিরীক্ষায় ভালো রিপোর্ট এসেছে। এ সময় উপদেষ্টার কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানি শূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। এর আগে কক্সবাজারে অবস্থানকালে তিনি অসুস্থ হলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। কক্সবাজারের চকরিয়ায় গুলিবিদ্ধ হয়ে শিহাব উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শিহাব ওই এলাকার মঞ্জুর আলমের ছেলে। শনিবার রাতে চিরিঙ্গা ইউনিয়নের রামপুর আবাসন এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাছের ঘের নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও গোলাগুলির সময় শিহাব ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে বলে জানান চকরিয়া থানার অফিসার ইনচার্জ।
তিস্তা নদীর পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। দিনের পর দিন পানি কমার সঙ্গে সঙ্গে তীরবর্তী এলাকায় ভাঙনও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এতে লালমনিরহাটের বিভিন্ন চরাঞ্চল আর নিম্নাঞ্চলে হুমকির মুখে পড়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট আর আবাদি জমি। অসহায় মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভাঙনের কবল থেকে রক্ষা পেতে ইতোমধ্যেই অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নিরাপদ স্থানে। অন্যদিকে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে থাকা অনেক কৃষকের ফসলের জমি এখনও ডুবে আছে পানিতে। ডুবে যাওয়া রোপা, আমন সহ অন্যান্য ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষক। লালমনিরহাটে তিস্তার পানি কমলেও বিভিন্ন স্থানে ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি সহ অনেক স্থাপনা। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নদী ভাঙনের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? সিনথিয়া, গত পরশু থেকে কিন্তু তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। এই তিস্তা নদীর পানি কমতে থাকায় কিন্তু আসলে এই ক্ষত চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি বলি যে তিস্তার পানি বাড়ার সাথে সাথে এই এলাকার মানুষজনের দুর্ভোগ যেমন বেড়ে যায়, তিস্তার পানি কমার সাথে সাথেও কিন্তু মানুষ আতঙ্কে দিন কাটান। তিস্তা তীরবর্তী এবং চরাঞ্চলের মানুষদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। আমরা দেখছি গতকাল এবং আজকেও দেখেছি যে অনেক ঘর বাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে, রাস্তাঘাটও ক্ষতির মুখে পড়েছে এবং ফসলি জমি কিন্তু বিলীন হয়ে যাচ্ছে তিস্তায়। তো এই তিস্তার ভাঙন ঠেকানোর জন্য পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে এই ভাঙন ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু আমরা যেটি দেখছি যে তিস্তা থেকে বালু তুলে তিস্তারই ভাঙন ঠেকানোর জন্য জিও ব্যাগ দিয়ে যখন বাড়িঘর মানে আটকানোর চেষ্টা করা হচ্ছে, ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে, এতে কিন্তু আসলে কোনো লাভ হচ্ছে না, মানুষ কিন্তু ক্ষতির মুখেই পড়ছেন। তো তিস্তা তীরবর্তী মানুষের দাবি হচ্ছে যে যত দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায় তাহলে তারা বন্যা এবং নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবেন। এই তিস্তার ভাঙনের কারণে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মৎস্য চাষি যারা আছে তিস্তার পাশে তাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। এই ছিল লালমনিরহাট থেকে তিস্তার ভাঙনের সর্বশেষ খবর। ধন্যবাদ। এদিকে সকালে বৃষ্টি হয় রাজধানী ঢাকায়, কালো মেঘে ছেয়ে যায় আকাশ। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে দিনের প্রথমার্ধে রাজধানী ও আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে দিনের তাপমাত্রাও কমতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে রাজধানী ঢাকা ও আশেপাশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।